2006 সালে মেল গিবসনের একটা সিনেমা মুক্তি পায়, অ্যাপোক্যালিপ্টো। আজ কথা বলবো এই সিনেমা নিয়ে। অ্যাপোক্যালিপ্টো সিনেমাতে একটা দারুণ সামঞ্জস্যতা দেখি আমাদের জীবনযাপনের সাথে। কেমন? চলুন কথা বলা যাক। অ্যাপোক্যালিপ্টো মূলত মেক্সিকান এক উপদ্বীপের গল্প এবং সেই উপদ্বীপের মায়ান সভ্যতার গল্প। 600 বছর আগে যখন স্পেনীয় বাহিনী যখন মেক্সিকোর সেই উপদ্বীপে হামলা করে এবং কি দখল করে, সেই সময় সে যে আক্রমণটা, সেই সময়ের প্রেক্ষাপটে একটা গল্প আবর্তিত হয়েছিল। সেটা নিয়েই একটা রেইন ফরেস্ট থাকে, সেই রেইন ফরেস্টের ভেতরের গল্প। জঙ্গলের ভেতরে একটা অসাধারণ দৃশ্য আমরা দেখতে পাই। সেটা হচ্ছে যে, খেয়াল করে দেখবেন শুরুর দিকে পারিবারিক একটা বন্ধন দেখানো হয়। পিতা, মাতা, সন্তান, দাদা, দাদি, এরা সকলে গোল হয়ে বসে গল্প করে। নানান ধরনের গল্প থাকে সেখানে, সবাই মন দিয়ে সেই গল্প শোনে। তারপর কত রকমের ইয়ার্কি, তামাশা, নিজেদের মধ্যে যে হাসি ঠাট্টা, যে ব্যাপারগুলো আমরা ছোটবেলায় যে যৌথ পরিবারগুলোর মধ্যে দেখেছি, সেই ব্যাপারটা কিন্তু এই 600 বছর আগের এই গল্পে আমরা দেখেছিলাম মেল গিবসনের এই অ্যাপোক্যালিপ্টো সিনেমাতে। আমি তখন প্রথম দিন যখন দেখেছিলাম 2006 সালে, তখন আমাকে খুব ছুঁয়ে যায় যে এই এত দূরের গল্প, মেক্সিকান উপদ্বীপের গল্প, কিন্তু কোথায় যেন আমাদের সাথে, আমাদের পারিবারিক জীবনের সাথে এক ধরনের সামঞ্জস্য ব্যাপারটা আছে। তার মানে কি, সারা পৃথিবীতেই পারিবারিক একটা বন্ধন যে ব্যাপারটা ছিল, এটা প্রাচীন কাল থেকে ছিল এবং যখন এই ব্যাপারটা চালু ছিল তখন মানুষ খুব সুখী ছিল। পরবর্তীতে পরিবার ভাঙতে 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 যখন মানুষ সিঙ্গেল হয়ে যাচ্ছে, আস্তে আস্তে একেবারে স্বার্থপরের মতো যখন জীবন হয়ে যাচ্ছে, সন্তানরা যখন দূরে সরে পড়ছে, তখনই আসলে মানুষের জীবন থেকে সুখ চলে গেছে, হতাশাগ্রস্ততা মানুষকে ভর করেছে। ব্যাপারটা হচ্ছে, অ্যাপোক্যালিপ্টোর ভেতরে যে অসাধারণ ব্যাপারটা এটা দেখেছিলাম। এরপর দেখেন থ্রিলারের যে ব্যাপারটা, এই ব্যাপারটাও কিন্তু ওই সময়ের গল্প, 600 বছর আগের গল্প। সেখানে সেই জাগোয়ার যে হিরো, তার পরিবারকে বাঁচানোর জন্য যে তার যে সেই যুদ্ধ, যখন সে সবাইকে ধরে নিয়ে গিয়ে যখন বলি দেওয়া হয় দেবতাকে খুশি করার উদ্দেশ্যে একটা পিরামিডের মতো, সেইখানে তখন সূর্যগ্রহণের সময় যখন বেঁচে যায়, ওরা যখন দৌড়ায় তখন একটা ভুট্টা ক্ষেতের পাশ দিয়ে দৌড়ায় এবং কি যখন দৌড় দেয় তখন বিষমাখা তীর তার দিকে ছুড়ে দেওয়া হয় এবং কি তীরের পর তীর আসতে থাকে। যারা সেখানে পড়ে মরে যায় তারা তো মরেই গেল, আর যারা বেঁচে যায় তাদেরকে ধাওয়া করে। তো তীর লাগে, কিন্তু যাওয়ার পর তীর লাগে এবং কি সেই তীরটা সে টান দিয়ে খুলে সে সেখান থেকে পালায়। এই যে তার পালানোর ব্যাপারটা, একটা খুন করে তারপর পালানোর যে ব্যাপারটা, ভুট্টা ক্ষেতের ভিতর দিয়ে যেতে 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 তার জীবনের মূল সংগ্রামটা শুরু হয়। তারপর আমরা দেখতে পাই যে যখন তার সংগ্রামটা শুরু হয় তখন সে জঙ্গলের মধ্যে যাচ্ছে, কখনো মানে শত্রুরা এখানে উৎপেতে আছে, ওখানে উৎপেতে আছে, সে সেই গাছের উপরে বসে থাকে, পালায় থাকে, রক্ত টস করে পড়ে সেই শত্রুদের উপরে এবং কি সেই রক্ত দেখে চিনতে পারে। তারপর আমরা দেখতে পাই যে সাপ দিয়ে যখন মানে সাপকে যখন দিয়ে মারে, অথবা সে যখন ব্যাঙের বিষ নিয়ে যে একটা মারে, তারপর ভীমরুল মাথায় নিয়ে মারে, শত্রুদেরকে আক্রমণ করে, এই যে ব্যাপারগুলো আমরা দেখতে পাই, এই ব্যাপারগুলো মানে একের পর এক শত্রুকে সে মারছে। এই জার্নিটা কিন্তু মানে আমার মনে হয় যে এই সময় কোনো থ্রিলারের চেয়ে অনেক বেশি মানে শ্বাসরুদ্ধকর ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে সার্ভাইভাল সিনেমা আমরা খুব দেখি, আমাদের খুব ভালো লাগে, সেটা নাম মুখস্থ করতে করতে আমাদের অজ্ঞান, আমার যে এই সার্ভাইভাল মুভি, এই সময়ে সমুদ্রের মধ্যে সার্ভাইভ করছে মানুষ, অথবা নানানভাবে সার্ভাইভ করছে মরুভূমির মধ্যে। সার্ভাইভাল মুভির ক্ষেত্রেও কিন্তু এটা মানে গণ্য করা যায়। তার মানে হচ্ছে যে থ্রিলার গল্প হিসাবেও, সার্ভাইভাল গল্প হিসাবেও এবং পারিবারিক বন্ধনের ব্যাপারটাও এখানে নিয়ে আসা যায় এবং প্রতিশোধের গল্প হিসাবেও। অথবা এই যে দেখেন, যখন কুয়ার মধ্যে রেখে যায় তার সন্তান, ছোট সন্তানকে এবং সন্তান সম্ভব বা স্ত্রীকে, সেইখানে আবার একটা বাচ্চা প্রসব হয়, ওদের মধ্যে যে একটা সংগ্রাম থাকে। তারপর লোভে না পড়ে সে করে ফিরে যাওয়ার যে ব্যাপারটা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যখন ওরা সমস্ত শত্রুকে নিধন করে ওরা যখন সেই জঙ্গলের পাড়ে, তো সেই সমুদ্রটা, সেই উপকূলে যখন দাঁড়ায়, তখন দেখা যায় যে স্পেনের একটা জাহাজ আসতেছে। তখন তারা সেই জাহাজের কাছে না গিয়ে পেছনের দিকে চলে যায়, জঙ্গলে চলে যায়, নিজেদের
জীবন আবার নতুন করে শুরু করার জন্য চলে যায়। এই যে অনেকগুলো গল্প, অনেকগুলো বিষয়ের সন্নিবেশ এখানে ঘটেছে, এবং কি এটা একটা মানে কমপ্লিট একটা প্যাকেজ, অনেক কিছু আছে একটা সিনেমার মধ্যে, এত কিছু আছে যে 2006-এর সিনেমা হলেও আমি এই সিনেমাটা সত্যি করে বললে 2-1 মাস পর পর আমি সিনেমাটা দেখি, এবং কি প্রতিবার আমার কাছে নতুন মনে হয়। পারিবারিক আবহে যখন সিনেমাটা দেখি তখন আমার নিজে নস্টালজিক হয়ে পড়ি। যখন শত্রুকে একের পর এক শত্রুর বিরুদ্ধে তার যে সেই অভিযান সেটা দেখি, তখন এক ধরনের মানে মানে ফিলিংস কাজ করে। মানে সব কিছু মিলিয়ে না, মানে সামগ্রিক একটা সিনেমা, মানে দারুণ সিনেমা। আমাদের এত সাহস কম, আমাদেরও তো এরকম জঙ্গল আছে, আমাদের সুন্দরবন আছে, আমাদের পার্বত্য অঞ্চল আছে। আমরা ইচ্ছে করলে এরকম গল্প কিন্তু তৈরি করতে পারি। আমাদের শুধু মানে সাহসটার কম। আমরা মেল গিবসন হতে না পারি, আমাদের এত মানে হাজার হাজার কোটি টাকা দিয়ে আমরা সিনেমা না বানাতে পারি, কিন্তু আমরা যদি গল্পটা বলতে পারি, এরকম গল্পের খুব অভাব। মানে আমাদের তো সুন্দরবন এক মানে মিশন নিয়ে কত রকম সিনেমা হলো, একটা সিনেমা অপারেশন সুন্দরবন, এটা সেটা কত কিছু দেখলাম, কিন্তু কোথায় যেন মানে জমে ওঠে না। আমরা আমাদের আমরাও কিন্তু অনেক পুরনো একটা জাতি। আমাদের সেই সময়ের জীবন কেমন ছিল সেগুলোকে গবেষণা করে যদি সিনেমা বানানো যায়, আমাদের পারিবারিক বন্ধন, আমাদের যোদ্ধাদের জীবন, আমাদের যারা মানে সারভাইভ করে বেঁচেছে তাদের গল্প আমরা জানি, কিন্তু অথবা রূপকথাতেও অনেক কিছু আছে, সেগুলোকে আধুনিক উপস্থাপনের মাধ্যমে যদি নিয়ে আসা যায়, নিশ্চয়ই সেই সিনেমাগুলো অনেক বেশি কাজে দেবে, এবং কি সেটাও অনেক মেসেজ নিয়ে আসবে। দেখেন মানে মেল গিবসনের সিনেমা, সেই কত দূরের দেশের সিনেমা, আমাদের জন্য কত রকমের মেসেজ এই সিনেমাটার মধ্যে রয়েছে। তো আমরা কথা বলবো এরপর এরকম মেসেজ আছে যেরকম সিনেমা নিয়ে, সুস্থ বিনোদনের যে ব্যাপারগুলো, সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো। সঙ্গে থাকুন, কথা হবে আবারও।